এই যে এই ছেলেটা নাম কি মাহফুজ, তাই না? মাহফুজ, ডক্টর মোহাম্মদ ইউনূস এই বছরের আগের বার যখন ওই যে আমেরিকাতে উনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে গেছিলেন, তখন এই ছেলেটাকে সাথে নিয়ে গেছিলেন এবং সেখানে ওই জো বাইডেন, তারপরে হিলারি ক্লিন্টন, তারপরে বারাক ওবামা, তাদের সামনে উনি খুব গর্ব এবং অহংকারের সাথে পরিচয় করে দিয়েছিলেন হি ইজ দ্য মাস্টার মাইন্ড অফ দ্য রিভলিউশন অকার্ড ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের যে রিভলিউশন, এরা তো রিভলিউশন বলে বিপ্লব, তাই না? আর বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল বলে আন্দোলন, মুভমেন্ট, রিভলিউশন। যাকে এখন এ তো বেশ কিছুদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাও ছিল, কিন্তু ওই যে রাজনৈতিক দল করার জন্যে তারপরে ওখান থেকে পদত্যাগ করে চলে আসছে এবং এখন সাধারণ মানুষ, তাই না? তো এখন সে যে কথাগুলো বললে এখানে, আমি কিন্তু টাসকি খেয়ে গেলাম, একেবারে বিশ্বাস করতে পারছি না। কারণ তার যদি এই অবস্থা হয় তাহলে বাকিদের কি হবে? তো কথা না বাড়িয়ে তার মুখ থেকেই এ বিষয়টা একটু শ্রবণ করি। ইউজুয়ালি বাসা থেকে বের হই না শহীদ ওসমান হাদির শাহাদাতের পরে। তার মানে সে কিন্তু ভিজুয়ালি মানে দৃশ্যত শারীরিকভাবে ফিজিক্যালি বাসা থেকে বের হয় না। তো এটা কোন ধরনের কথা? তোমার মতো জাতীয় বীর, যারা নাকি যে গণ অভ্যুত্থান ঘটালে শেখ হাসিনার মতো শক্তিশালী শাসককে তোমরা প্রধানত করলে, তাকে ক্ষমতা থেকে বের করে দিলে, তাই না? তো এখন তোমাদেরকে তো দেশের মানুষ কি করবে? মাথায় তুলে নাচার কথা। এবং এরকম একটা অবস্থায় তুমি যদি বলো যে তুমি হাদি মারা যাওয়ার পরে তুমি বের হতে পারো না, তো এটা কারণটা কি? বের হতে পারো না, এর কোনো নির্দিষ্ট কারণ আছে নাকি? দেখে শুনি। কারণ সিকিউরিটি কনসার্ন। আপনারা বলতে পারেন আপনার শুধু সিকিউরিটি কনসার্ন, আমাদের সিকিউরিটি কনসার্ন আছে বিকজ উই স্পোক দ্য ট্রুথ। ভাতিজা, এইটে কি কথাবার্তা বললে? তোমাদের সিকিউরিটি কনসার্ন আছে এবং তুমি বললে যে বিকজ ইউ স্পোক দ্য ট্রুথ। তো কী সত্য কথা বললে? এতদিন ধরে কী ধরনের সত্য কথা বললে সেটাই তো আমরা হলে পরিষ্কার বুঝলাম না। তোমরা যে এই বাংলাদেশে আন্দোলন করছিলে, যেটা কিন্তু অবশেষে আমরা জানলাম যে এখানে বস্তুত ওই যারা নাকি আন্দোলন করতেছিল তখন যে ছাত্ররা মারা যাচ্ছিল, তার বেশ কিছু ছাত্রতে বস্তুত পুলিশ বা বিডিআর বা মিলিটারির গুলিতে নিহত হয় নাই। এগুলো তো পরবর্তীতে আমরা জানছি, তাই না? এগুলো নিজেদের ভিতরেই আসলে স্যাবোটাজমূলক কর্মকাণ্ড ছিল এবং এগুলো করা হয়েছিল বস্তুত দেশের মানুষকে করার জন্য, উত্তেজিত করার জন্য, এবং ওই খেলাটা জমেও গেছিলো। মানুষ তো তখন অত খোঁজ নিবে না। আর যদি সরকার বলতো যে এগুলা নিজেরা হত্যা করেছে, তাহলে তো পাবলিক বিশ্বাস করতো না, তাই না? ফলে খেলাটা জমে গেছিলো এবং তোমরা সফল হয়েছিল। এবং যেটা জানা গেল যে তোমাদের পিছনে বাংলাদেশের যে ইসলামপন্থী মৌলবাদী দল বা শক্তি আছে তারাই, এবং সেই শক্তি তো কম না। এখানে আওয়ামী লীগের মূল সমস্যা ছিল, তারা মনে করতো যে বাংলাদেশের সিংহভাগ মানুষ বোধহয় ধর্মনিরপেক্ষ, তারপরে উদার এরকম, কিন্তু বিষয়টা আসলে তা না। দেশের সিংহভাগ মানুষ কিন্তু মৌলবাদী এবং প্রচণ্ড রকমভাবে ধর্মোন্মাদ। খোদ আওয়ামী লীগের অধিকাংশ মানুষও কিন্তু তাই। অতএব বিষয়টা কিন্তু এরকমই। কিন্তু হ্যাঁ, এটা অবশ্য ঠিক যে হয়তো আওয়ামী লীগের লোকজন হয়তো ওই তখন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে নাই, শুধুমাত্র মৌলবাদী দলই যান পরাণ জীবন দিয়ে অনেকটা, তাদের কাছে এটা তো ছিল জিহাদ। তার যদি না হতো তাহলে যে আবু সাইদ নামের যে ছেলেটা রংপুরে, তাই না? তো ও তো এরকম বুক পেতে দিত না। কোটা আন্দোলন করবে, চাকরি বাকরি এর কোটা উঠায় দিতে হবে, সবাই মুক্তভাবে চাকরি করবে বা পরীক্ষা দিবে, চাকরি পাবে। বিষয়টা যদি শুধুই ওটা থাকতো, তো ওই জন্য কেউ জীবন দেওয়ার জন্য বুক পেতে দেয় না। কারণ হচ্ছে ও জীবন দিয়ে বুক পেতে দিল, সো হোয়াট? তারপরে ও তো আর চাকরি করলো না, বা ও তো আর চাকরি করতে পারবে না, তো মারা গেল, তাই না? তাহলে এই জন্যে কেউ কিন্তু তার লাইফ স্যাক্রিফাইস করে না। এবং ওই আবু সাইদের ওই ঘটনা প্রমাণ করে ইট ওয়াজ নট এগেনস্ট দ্য গভর্নমেন্টস, ওই যে কী জানে কোটা সিস্টেম, ইট ওয়াজ অ্যাকচুয়ালি an Islamic revolution or movement against the then government, and the main purpose was to establish Sharia law or Islamic law in Bangladesh. কিন্তু সেখানে তোমরা ফেল করেছিলে বেসিক্যালি
বুঝে হোক না বুঝে হোক ওই যে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান এসে ডেকে ডুকে এনে একটা ওই যে সংবিধানকে সমুন্নত রেখে যে একটা এই যে অন্তর্বর্তীকালীন সরকার করলো না ওখানে, এবং তখন তোমরা জোর দিয়ে বলতে পারো নাই যে আমরা যেহেতু বিপ্লব করে ফেলছি অতএব এখন ওই বাংলাদেশের যে সংবিধান এটা স্থগিত, আমরা এখন একটা ইসলামী বিপ্লবী সরকার গঠন করব। অনেকটা ওই যে 1979 সালে এই ইরানে যে ধরনের ঘটনা হয়েছিল ওই সময় তোমরা সাহস টাহস পাও নাই। এর অন্যতম কারণ ছিল তোমাদের আন্দোলনের পক্ষে তো কথা নাই বার্তা নেই, একেবারে মানে হঠাৎ করে সেনাবাহিনী তোমাদের পক্ষে চলে আসছিল, অর্থাৎ তাদের সামনে তোমরা এই কথা বলার সাহস কিন্তু তোমরা পাওনি, এটা কিন্তু আমরা বুঝতে পারি। কিন্তু যাই হোক, আমার বক্তব্য হলো যে তোমরা তো দেশের বীর পুরুষ হয়ে গেছিলে, তাই তো, এবং সরকারও ছিলে। এখন তোমার জীবনের নিরাপত্তার কনসার্ন কিভাবে হতে পারে? আর তোমার মতো মানুষের জীবনের যদি নিরাপত্তা ঝুঁকিতে থাকে তাহলে এই বাংলাদেশে কার জীবন অনিরাপদ এটা তো আমি বললাম না। এইটা আমি বললাম না যে বাংলাদেশের সিংহভাগ মানুষ এখন ধর্মোন্মাদ, তারা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতেছে এবং তোমরা সেটাই করে দিছিলে। তাহলে বাংলাদেশের মানুষ তোমাদেরকে মাথায় তুলে না আসবে না, এটাই। আর তোমাদের বাংলাদেশের শত্রুকে আওয়ামী লীগ তো, তাই না? তো তারা তো দেশ ছেড়ে ভেগে গেছে কোথায়? তারা এখনও ওই যে যান নিয়ে গর্তের মধ্যে লুকে আছে, বের হতে পারে না। তারা তো তোমার গায়ে ফুলের টোকাতে আরও সাহস করে না, চিন্তাও করে না। তাহলে এই যে হাদি মারা গেল, কে মারলো? আওয়ামী লীগ না। এরকম সস্তা বলে দিলে তো হবে না। আর যদি তোমাদের জীবনের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয় সেটাও কি আওয়ামী লীগ থেকে? না, সেটাও বলা যাবে না। তাহলে তোমরা যে আন্দোলন করে সফল হয়ে আজকে যাদেরকে ক্ষমতায় বসালে, তোমাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো তাদের, তাই না? যতদিন ক্ষমতায় ছিলে ততদিন তো নিরাপত্তা পাইছিলে। তো এখন ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এত অনিরাপদ নিজেদের বোধ করছো, এটা তো বললাম না। আর আওয়ামী লীগ মাঠে আসার আগেই যদি এই ধরনের পরিবেশ পরিস্থিতি হয়, অর্থাৎ এখনও কিন্তু কোনো পলিটিক্যাল দল ওই ক্ষমতায় আসে নাই, আগামী 12 তারিখ নির্বাচন হবে, আওয়ামী লীগ বাদ, তো ধরে নেওয়া হয় যে বিএনপি ক্ষমতায় আসবে, তাই না? তো জামাত ইসলাম ক্ষমতায় আসলে হয়তো তোমাদের কঠিন নিরাপত্তা দিত, কারণ ইভেনচুয়ালি ইউ হ্যাভ জয়েন্ট জামাত ইসলাম, ইউ হ্যাভ মানে আসলে তোমার যে দল এনসিপি তারা তো জামাত ইসলামের সাথে জোট করেছে, তাই না? তো জামাত ইসলাম যদি জিতে আসে তাহলে তো উইল হ্যাভ দ্য প্রোটেকশন ফ্রম দ্য গভর্নমেন্ট অফকোর্স। কিন্তু বিএনপি যদি ক্ষমতায় আসে তখন তো তুমি প্রোটেকশন পাইবা না। তো এখন যদি তোমার এই অবস্থা, যেখানে নাকি অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং তোমাদের দ্বারা নিয়োজিত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতা আছে, তো এখন যদি ভয়ে ইঁদুরের মতো গর্তে লুকাও, তো এরপরে ইলেকশনে নির্বাচনে জিতে যদি বিএনপি ক্ষমতায় আসে আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি ক্ষমতায় না থাকে, তো তখন তোমাদের কী অবস্থা হবে? তো তখন কি তাহলে এই দেশের বাইরে কোথাও চলে যাওয়ার প্ল্যান পায় তারা করছো নাকি? যদি করে থাকো সেটা কোন দেশে? কারণ এখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই যদি তুমি জীবনের ভয়ে ওই ঘরের মধ্যে লুকিয়ে থাকো অনেকটা ইঁদুরের মতো, তো যখন এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না তখন তো একেবারেই বের হতে পারবে না, তাই না? তাহলে এখন বেঁচে তো থাকতে হবে, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের বাইরে কোথাও চিন্তা করতে হবে। তাহলে সেই নিরাপদ শেল্টারটা কোন দেশে? এটা কিন্তু দেশের জনগণ এখন জানতে চায়। এতদিন ধরে হয়তো তোমাদের বিষয় নিয়ে তেমন কোনো তাদের মাথা ব্যথা ছিল না, বাট নাও দে ওয়ান না নো হোয়ার ইউ ওয়ান না গো লিভিং বাংলাদেশ ফর এভার, তাই না? আর আওয়ামী লীগ যদি কোনো ক্রমে আবারও রাজনৈতিক অঙ্গনে ফিরে আসে, দেন পরিস্থিতি যে কী হবে এটা তো বাদে যা। বয়স তো তোমার এখন কম হলো, 1.5 বছরের মতো ক্ষমতায় ছিলে, এখন তো অ্যাটলিস্ট আর একেবারে অপরিপক্ক বা অনভিজ্ঞ না, আশা করি বুঝতে পারছো, তাই না? কিন্তু তুমি বেসিক্যালি প্রমাণ করে দিলে যে বাংলাদেশে আসলে তোমরা যেটা করছিলে সেটা আসলে কী যে করছিলে এটা তোমরা নিজেরাও জানো না, এবং আমরাও কিন্তু অদ্যাবধি জানি না যে তোমরা আসলে কী করছিলে, এবং তোমাদের মানে আন্দোলন এবং বিপ্লবের লক্ষ্য আসলে কী ছিল? বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করা, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা জীবনেও মানে এই গত 1.5 বছরে তোমাদের মুখ থেকে কখনো এই জিনিসগুলো আমরা শুনি নাই। তোমরা সারাদিন খালি ফ্যাসিস্ট হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, আরে বুঝলাম তো এটা ফ্যাসিস্ট, এবং তাকে তো তোমরা ভাগিয়ে দিয়েছো, তাই না? তো জনগণকে তোমরা কী উপহার দিতে চাও? এখন অন্য আর কথা না আপে ভারতের বিরুদ্ধে কি জিহাদ করবা? ভারতের কি আধিপত্য থেকে নিজেদেরকে বললাম তো সেই গাড়িনে ভাগছে, ভারতের আধিপত্য শেষ,
তো এখন বাংলাদেশের জনগণকে তোমরা কী উপহার দিবা? আজ পর্যন্ত পরিষ্কার করে বলছো, আজ পর্যন্ত কি পরিষ্কার করে বলছো যে বাংলাদেশের মানুষকে তোমরা এটা উপহার দিবা, গণতন্ত্র উপহার দিবা, ধর্মনিরপেক্ষতা, উদারতা, মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের সুষ্ঠু ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত সমাজ, এইগুলো তোমরা উপহার দিবা? আমরা কিন্তু তোমাদের কাছ থেকে শুনি নাই। সারাক্ষণ খালি ফ্যাসিস্ট হাসিনা, সারাক্ষণ খালি ভারতীয় আধিপত্যবাদ, মানে দুইটাই হলো ভুয়া এবং অস্পষ্ট এবং ধোঁয়াশাপূর্ণ বক্তব্য। ভারত বাংলাদেশে কখনোই আধিপত্য সৃষ্টি করে নাই, আর করলে তোমাদের মতো লোকজন আন্দোলন করতে পারতো না, তাই না? ওই যে ইরানে এখন যেমন হাজার হাজার মানুষদেরকে কি গুলি করে একেবারে শুইয়ে দিচ্ছে, তাই না? শুয়ে দিচ্ছে না কেন? কারণ ইরানের সরকার মনে করছে যারা আন্দোলন করছে তারা হলো আমেরিকা এবং ওই যে ইসরায়েলের চর, তো তাদেরকে একেবারে মাটির সাথে শুয়ে দিচ্ছে, তাই না? তো এখন ওই 2024 সালে তখন শেখ হাসিনা জানতো তোমরা হলে কোন দেশের পক্ষ হয়ে কাজ করছো, বাট বাংলাদেশের সেনাবাহিনী তারা কেন জানি বাংলাদেশের পক্ষ হয়ে কাজ করলো না অন্য দেশের পক্ষ হয়ে কাজ করলো ঠিক বুঝলাম না। তারা বললো যে আমরা গুলিটুলি করবো না, ভালো কথা, গুলি করে নাই। তো এখন বাংলাদেশকে তারা কোথায় নিয়ে গেছে? আর 2 দিন পরে তো আমার তো মনে হয় যে সেনাবাহিনীর লোকজন বেতনও পাবে না। বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি আস্তে আস্তে এমন একদিকে যাচ্ছে, এমন একদিন আসবে যখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাওয়ার পরে যে রাজনৈতিক সরকার ক্ষমতা আসবে না, তারা তো দেশ চালাতে হিমশিম খাবে, তারা বেতন দিতে পারবে না এদেরকে, একেবারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যাই হোক, তোমাদের মতো লোকজন এখন যদি বলে যে তোমাদের জীবনের নিরাপত্তা নাই, তাহলে অন্য মানুষের কী অবস্থা? এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের জনমানুষের নিরাপত্তাহীনতার কারণ তো তোমরা। গত 1.5 বছর ধরে বাংলাদেশে যা শুরু করছিলে বা করে গেছো, এতে নিরাপত্তা বিঘ্নিত তো তোমরাই করছো। তো তোমরাও অন্যের জীবন নিরাপত্তাহীন করবা আর নিজেরা খুব নিরাপদে থাকবা, তা তো হয় না। এভরি অ্যাকশন হ্যাজ এ সেম রিয়াকশন, রাইট? Now you are facing that consequence that you have done all over the year on the mass people. আমরা তো দেখছি নাকি? তো যাই হোক, এখন দেখা যাক তুমি কতদিন ঘরের মধ্যে থাকতে পারো। আমরা অপেক্ষাতে থাকলাম। ধন্যবাদ।